মুহূর্তে বিয়ের আসরে নিজের প্রাক্তন স্বামীকে দেখে ঠোঁট জোড়া দিয়ে কবুল শব্দটি বের হলো না তের। কপালের বাম পাশে হালকা রক্তের রেশ, ঠোঁটের কোণেও জলজল করছে রক্তের আবেশ। বাম গালেও বেশ কাটা স্থান থেকে রক্ত ঝরতে ঝরতে শুকিয়ে রক্ত লেপ্টে আছে। বিয়ে বাড়ির আলো ঝকঝকে পরিবেশে ইউনোকে এমত অবস্থায় দেখে পুরনো অনুভূতি সব মাথাচাড়া দিয়ে উঠল। আসলে অনুভূতি কি পুরনো নাকি প্রতিদিনের ন্যায় নতুন? সে তো কি সুন্দর করেই বলেছিল ইউনোকে যে তার অনুভূতি কোনোদিনও ইউনোর জন্য পুরনো হবে না। তবে আজ কেন আবার তার সামনেই নববধূ সেজে উঠল তে? এই ছেলে, তুমি এখানে কি করছো? আজকের দিনেই তোমার আমার বাসায় পা দিতে হলো? সিকিউরিটি, এই সিকিউরিটি, তোমাদের এই ছেলের ছবি দেখিয়ে বলা হয়েছিল না এই ছেলে আসলে ভিতরে যেন ঢুকতে দেয়া না হয়? তের বাবা কিমনামজুরের হুঙ্কারে মুহূর্তে বিয়েবাড়ির পরিবেশ যেন আরো থমথমে অবস্থায় পরিবর্তিত হলো। তে চমকালো বাবার কথায়, নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। মেয়ের দ্বিতীয় বিয়ে হলে কি হবে? উনি যে আয়োজন করেছে বড় করে, তাতে চারপাশের মানুষ যেন ফ্রিতে তামাশা দেখার সুযোগ পেয়ে গেল। তের মুখোমুখি স্টেজে বসে থাকা তার নতুন হবু বর জাঙ্কুক দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে একবার তেকে তো আরেকবার তের প্রাক্তনকে দেখছে। সে জানে তের এর আগে একবার বিয়ে হয়েছিল, 1.5 বছরের মাথায় ডিভোর্সও হয়েছে। ডিভোর্সের আসল কারণ জাঙ্কুক কখনো ঘেঁটে দেখেনি, তের কাছেও জানতে চায়নি। সে তেকে 6টা বছর ধরে ভালোবেসেছে। যখন আপন করে নেওয়ার সুযোগ হয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছে বলেই তো আজ এই পরিণতি, বিয়ের আসর। কিন্তু এই আসরে তের প্রাক্তন নামক আমাবস্যা কেন নামলো? বধূ সাজে পূর্ণিমার চাঁদের মতো জলজল করতে থাকা তের বদন জুড়ে যেন এখন আমাবস্যার অন্ধকার দেখা দিয়েছে। সে তার বাবা মাকে অনেক করে এই বিয়েতে রাজি করিয়েছে। অবিবাহিত ছেলে হয়ে ডিভোর্স একটি মেয়েকে বিয়ে করবে তার মা বাবা মোটেও মেনে নিতে চাইছিল না। হাতে পায়ে ধরে রাজি করিয়েছে জাঙ্কুক। এই এত কষ্টের ফল যদি হাত ফসকে বেরিয়ে যায়, জাঙ্কুক বাঁচবে কি আঁকড়ে? সে পরিস্থিতি সামাল দিতে দ্রুত পায়ে নেমে আসলো স্টেজ থেকে। তার হবু শ্বশুর মশাই সিকিউরিটির দিকে তেড়ে গেছেন ডাকতে, বোধহয় ইউনোকে ধাক্কা দিয়ে বের করে দেবেন। কিন্তু সে ইউনোকে এত অপমানিত হতে দেয় কি করে? শত হোক প্রাণপ্রিয় বন্ধু থেকে শত্রুতে রূপান্তরিত হয়েছে তো শত্রুই বলা চলে। সে দেশের বাইরে চলে গেছে, সেই সুযোগে তার ভালোবাসার মানুষটিকে ভালোবাসার জালে জড়িয়ে বিয়ে করে নিয়েছিল। জানতো জাঙ্কুক থেকে ভালোবাসে, তবু এই নিজ কাজটা বেস্ট ফ্রেন্ড হয়ে কি করে করেছিল ইউনো? জানার চেষ্টা করেনি জাঙ্কুক, শুধু কষ্টে বন্ধুত্বের অপমানে দূরত্ব টেনেছিল। পড়াশোনা শেষ করে ফেরেনি আর দেশে, কিন্তু যখন দেখলো তেকে পাওয়ার একটা সুযোগ হয়েছে সে ছুটে এসেছে দেশে। কিন্তু আজকের এই আনন্দের দিনে ইউনোকে কেন আসতে হলো? এসব আকাশ কুসুম চিন্তা করতে করতে জাঙ্কুক থমথমে মুখে এসে দাঁড়ালো ইউনোর সামনে। গভীর ভরাট কণ্ঠে বলল, আজকের দিনেও তোর এখানে আসতে হলো? দেখতে আসলাম এক নারী কিভাবে বেইমানি করে অন্য এক পুরুষকে বিয়ে করছে। আরো একটা বিষয় দেখতে আসলাম, আমার প্রাণপ্রিয় বন্ধু কি করে পারছে বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করতে। কিন্তু আমি একটা বিষয় মিস করে গেছি জানিস, আমি দেখতে পারিনি আমার প্রাণপ্রিয় বন্ধু যে জানতো আমি তাকে ভালোবাসি, তারপরও বন্ধুর ভালোবাসাকে নিজের ভালোবাসায় ভুলিয়ে কিভাবে বিয়ে করেছিল। আমিও তাকে ভালোবাসতাম জাঙ্কুক, এই তো নিজেই বললি ভালোবাসতিস, এখন বাসিস না। তাই ভালো মতো বলছি 100 মানুষের মাঝে নাটক না করে চলে যা। আমি চাচ্ছি না তুই এই আঘাতপ্রাপ্ত শরীরে আবারও সিকিউরিটির ধাক্কা খেয়ে বের হবি এখান থেকে। ইস রে আমার দয়ার সাগর বন্ধু, উপরের ক্ষত দেখছিস, ভিতরের রক্তক্ষরণ কি তোর চোখে পড়ছে না? ওটা ভিতরের বিষয়, যার কষ্ট তার অনুভব করার বিষয়, আমার নয়। কথাটুকু ইউনোর বুকে এসে বিঁধল। তবে কি জাঙ্কুকেরও এমন লেগেছিল সেদিন যেদিন তে আর তার বিয়ে হয় এবং জাঙ্কুক তার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিল ইউনো কি করে পেরেছিল তেকে ভালোবাসতে, যেখানে সে জানতো জাঙ্কুক থেকে ভালোবাসে। ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে তা কি ইউনো বেস্ট ফ্রেন্ড হয়েও বুঝলো না? সেদিন তো এই একই কথা বলেছিল। তবে কি ভাগ্য গুনে গুনে কাটায় কাটায় তার কর্মফল তাকেই ফিরিয়ে দিচ্ছে? কিন্তু সে তো তেকে ভালো
উপস্থিত হলো। সিকিউরিটি ঢুকতে দেবে না বলে ধাক্কাধাক্কি করার দরুন পাকা রাস্তায় পড়ে গিয়ে কপাল গাল ঠোঁটের কোণে কেটে বসেছে। কিন্তু ইউনো তো এমন কিছু হোক চাইনি। সে তো নিজেই চেয়েছিল তে তার জীবন থেকে সরে যাক। তার একটু শান্তির দরকার। কই, তে চলে আসার পর সেই শান্তি কই? ইউনো ঠোঁট খুলল, ধীরে স্বরে বলল, বিয়ে শেষ হওয়া অবধি একটু বসি। প্রেয়সীর বিদায় বেলা দেখি একটু কতটা যন্ত্রণা তোকে সহ্য করতে হয়েছিল। একটু নিজে ফেস করি, অনুমতি পাবো? না, পাবে না। এক্ষুনি বেরিয়ে যাও, নতুবা সিকিউরিটি তোমাকে বের করে দেবে। ইউনো হাসলো কিম নামজুনের কথায়, হেসেই বলল, আটকানোর চেষ্টা তো করেছিলেন মিস্টার কিম, পেরেছেন কি? চলেই তো এসেছি, থাকি না হয় একটু। ওয়াদা করছি কোনো ঝামেলা করব না, শুধু বসে বসে বিয়ে দেখব। নতুন বর বউয়ের সাথে বসে ভরপেট খেয়ে চলে যাব। কিম নামজুনের রাগ তরতরিয়ে বেড়ে চলল। ইউনো নিশ্চয়ই পাগল হয়েছে, নয়তো প্রাক্তন স্ত্রীর বিয়ে হচ্ছে তা কেন সে বসে দেখবে? ইউনোকে ওনার কোনো কালেই পছন্দ ছিল না। মেয়ে তার পালিয়ে বিয়ে করে কষ্টে ভুগে ওনার কোলে ফিরেছে। মা মরা আদরের একমাত্র কন্যা হওয়ার দরুন মুখ ফিরিয়ে থাকতে পারেনি। এতক্ষণ সিকিউরিটি কেন ইউনোকে আটকাতে পারেনি তা নিয়ে চিল্লাচিল্লি করে আসলেন উনি। জাঙ্কুক এবার কিম নামজুন এবং ইউনোর কথার মাঝে মুখ খুলল। ইউনোর দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে বলল, থাকুক আঙ্কেল, দেখতে চাচ্ছে দেখুক একটু, আমিও দেখি ওর ধৈর্য শক্তি কত। আপনি কাজী সাহেবকে বিয়ের বাকি কার্যক্রম শুরু করতে বলুন। কিম নামজুনের বেশ পছন্দের পাত্র জাঙ্কুক, তাই তার কথায় অমত করলেন না তিনি। মেয়ের কাছে এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসলেন। কাজী সাহেবকে বললেন বিয়ের কার্যক্রম শুরু করতে। তে চোখ বেয়ে নোনা জলের স্রোত চলে এসেছে এতক্ষণে। নরম ভীতু গোছে মেয়েটির জীবনে 20টা বসন্ত কাটিয়েছিল বাবার বুকে মুখ লুকিয়ে। বাকি 1.5টা বছর ইউনোর সাথে কত রঙিন ভাবে কাটিয়েছে। এরপর তো 1 বছরের বিচ্ছেদ, কত যন্ত্রণা সয়েছে। অবশেষে বাবার জেদের কাছে হার মেনে বিয়েতেও মত দিয়েছে। সেসব মনে আসতেই তে হাউমাউ করে কান্না করতে ইচ্ছে হলো। ছোটবেলাকে বড্ড মিস করছে সে। আজকে ছোট থাকলে ইচ্ছে মতো গড়াগড়ি করে কাটতে পারতো সে। ইউনো 2 স্টেজের মাঝখানে সারিবদ্ধ করা চেয়ারের একটিতে বসে তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তে খেয়াল করেও এড়িয়ে যেতে চাইল। কাজী সাহেব আবারও কবুল বলতে বললে সে সবাইকে অবাক করে দিয়ে জোর গলায় বলে উঠল, আমি এই বিয়ে করব না, আমি পারবো না এই বিয়ে করতে। বাবার জোরাজুরিতে রাজি হয়েছিলাম, আমার গলা দিয়ে কবুল শব্দটি বের হচ্ছে না, সো আমি পারবো না বিয়ে করতে। মানুষজনের মাঝে এতক্ষণে ইউনোকে দেখে কথার গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। তের কথাই যেন সবাই আরো একটু মশলা পেল তিলকে তাল বানানোর জন্য। জাঙ্কুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তে কি তার ভালোবাসা এ জীবনে বুঝবে না? ইউনোর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, বিজয়ের হাসি। জাঙ্কুকের দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বোঝালো তার ভালোবাসার জোর। জাঙ্কুকের বাবা যে হোক এত ঘটনার মাঝে এতক্ষণ গম্ভীর মুখে অতিথি আসনে বসেছিল। ছেলে তার কানাডা থেকে মাস্টার্স শেষ করে এসেছে। কত ভদ্র অর্থবিত্ত পরিবার থেকে ছেলের বিষয় সম্বন্ধ এসেছে। ছেলে তার সবকিছুতেই নাকচ করে শেষমেশ বেছে নিয়েছে তে নামক ডিভোর্স একটি মেয়েকে। ছেলের খুশির জন্য মুখ বুজে সব মেনে নিয়েছিল। গম্ভীর স্বভাবের দরুন সব ঝামেলা এড়িয়ে সুষ্ঠুভাবে বিয়ে হওয়াটার অপেক্ষায় ছিলেন। এরপর আর এক মুহূর্ত দেরি না করে পুত্র এবং পুত্রবধূ নিয়ে বিয়ের আসর সারতে চেয়েছিলেন। কিন্তু পরপর দুবার ছেলের অপমান ওনার সহ্য হলো না। এই মেয়ে কি পেয়েছে ওনার ছেলেকে? বাবার জোরের মুখে বিয়েতে হ্যাঁ বলে এবং প্রাক্তন স্বামীকে দেখে কি ভালোবাসা উঠলে আসলো। উনি এই অপমানের জবাব দেবেন বলে উঠে দাঁড়ালেন। গম্ভীর থমথমে মুখে বললেন, আসলে এই বিয়ে হবে না। যে মেয়ের বিয়ের দিন তার প্রাক্তন এসে বিয়েতে বাচ্চা দেয় সে বিয়ে না হওয়াই ভালো। জাঙ্কুক, বাবা হয়ে তোকে আদেশ করছি, চল এখান থেকে। এসব ঘটনার মাঝে জাঙ্কুক পড়ল অকল দড়িয়ে। সে যে তেকে ভালোবাসে, তাকে পাওয়ার এত কাছাকাছি এসে ছেড়ে যায় কি করে? তেকে বোঝানোর একটা সুযোগ কি সে পাবে না? তে রাজি হয়ে কেন এখন মানা করছে? তবে কি ইউনোকে দেখে তার মন গড়ল? ইউনোকে এখানে থাকার অনুমতি দিয়ে সে কি ভুল করলো? জাঙ্কুকের কাতর দৃষ্টিতে একবার তের দিকে তাকালো। আনমনেই ভাবলো, এ তুমি কেমন? তুমি তে, তে এসব কি
শুরু করেছো তুমি? আমি তোমার ভালোর জন্যই জোর করেছিলাম বিয়েতে। এখন তুমি এরকম অভদ্র মেয়ের মতো সর্বসম্মুখে অপমান করলে কেন আমায়? তুমি তোমার মেয়ের ভালো বুঝলে বাবা, অথচ জাঙ্কুক তো নিরপরাধ সহজ সরল একটা ছেলে। তার কাছে সত্যিটা আড়াল করে তাকে ঠকিয়ে তুমি কেন বিয়ে দিতে চাইছো? আমি পারছি না সত্যিটা আড়াল করে মিথ্যে দিয়ে একটা সম্পর্ক শুরু করতে। আমি ইউনুকে ডিভোর্স দিতে এমনি এমনি রাজি হইনি বাবা। আমার সমস্যা জেনেই আমি সরে এসেছি। নয়তো যার জন্য তোমায় ছেড়ে যাওয়ার মতো দুঃসাহস করেছিলাম তাকে এত সহজে কেন ছেড়ে দেব বলো তো? কিম নামজনের রাগ কিছুটা শীতল হয়ে আসলো। উনি মাথায় হাত রেখে বিছানায় বসে পড়লেন। তে বিয়ের জন্য গায়ে জড়ানো ভারী লেহেঙ্গাটা দু হাতে চেপে ধরে ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ল। বিয়ের আসরে ওভাবে উচ্চস্বরে বাবাকে অপমান করে কথা বলার পর তের বাবা তের হাত ধরে টেনে এনে রুমে এসে উক্ত প্রশ্নটি করেন। উত্তরে তের বলা কথায় উনি নিশ্চুপ হয়ে গেলেন। আসলে নিজের মেয়ের ভালোর কথা ভেবেই জাঙ্কুকের মতো উচ্চশিক্ষিত উচ্চ মর্যাদা সম্পন্ন ঘরের ছেলের জীবনটার কথা একটু ভাবেননি। ইউনোর সাথে ডিভোর্সের পর মেয়েটা 1.5 বছর ধরে নিজেকে রুমবন্দি করে রেখেছে। শুধু পড়াশোনার জন্য যতটুকু বাইরে যেতে হতো ততটুকুই গিয়েছে। তের মা তেকে জন্ম দেওয়ার সময় মারা গেছেন। সেই থেকে মেয়ের মুখের দিকে তাকিয়ে বিয়ে অবধি করেননি কিম নামজুন। সেখানে মেয়ের এত যন্ত্রণা সহ্য কি করে করতেন উনি? এজন্যই তো জাঙ্কুক যখন ওনার মেয়েকে পাগলের মতো অনুরোধ করে চেয়ে বসলো উনি মানা করতে পারেনি। ওনার মেয়ের খুঁত আছে, সেই খুঁতের সাথে জুড়ে গেছে ডিভোর্স নামক শব্দটা। আর আমাদের এই সমাজ তো মেয়েও যদি স্বামীকে ছেড়ে দেয় তবুও শুনতে হয় মেয়েরই সমস্যা। নয়তো স্বামীর সাথে মানিয়ে সংসার করতে পারলো না কেন? তার মেয়েটা অসম্ভব রকম সুন্দরী। জাঙ্কুক অবিবাহিত এবং দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে আসা উচ্চশিক্ষিত এক ছেলে। জাঙ্কুকের সাথে ওনার ডিভোর্সি মেয়ের বিয়ে হলে মেয়েকে শ্বশুরবাড়ির লোকজনের পাশাপাশি কিছু মানসিকভাবে বিকারগ্রস্ত লোকজনও বলবে রূপ দিয়ে জাঙ্কুককে ফাঁসিয়ে যেতে। সবকিছুই কিম নামজুন চিন্তা করে দেখেছেন অবশ্য। কিন্তু সুখের ছায়ায় যে মেয়েকে বড় করেছেন সেই মেয়ের দুঃখ সরাতে মেয়ের বড় খুঁতটা কিম নামজুন সাহস করে জাঙ্কুককে বলতে পারেনি। এতে যদি জাঙ্কুক মানতে না পারে, জাঙ্কুকের ভালোবাসার জোরে না হয় সে মেনে নিত। কিন্তু কথাগুলো জাঙ্কুকের মা বাবা জানতে পারলে, পরিবারের বাকি সদস্যরা জানলে থেকে তারা আদৌ মানতে পারতো? এমনি ডিভোর্সি হওয়ার ফলে অনেক ঝড়ঝাপটা সামলে জাঙ্কুক পরিবারকে রাজি করিয়েছেন। এর মাঝে তের এত বড় কমতি জানলে ওনারা মানতেনই না। এজন্যই কিম নামজুন আড়াল করে গেছেন বিষয়টা। এত এত চিন্তা করার পরেও মেয়ের কথায় আবারও যেন ওনার টনক নড়ে উঠল। বিয়ের আসরে জাঙ্কুকের বাবার হাতে পায়ে ধরে অনুরোধ করে ওনার রাগ কমিয়ে বসিয়ে রেখে এসেছেন তিনি। বলে এসেছেন মেয়ের মতামত ঠিকভাবে জেনে গিয়ে তারপরে জানাবেন বিয়েটা হবে কিনা। এখন গিয়ে যদি বলে বিয়েটা হবে না, তাহলে বিষয়টা কি সম্মানজনক হবে আদৌ? ভেবেচিন্তে সেই ভুল সিদ্ধান্তটাই নিলেন কিম নামজুন। এখন কি করবেন উনি? দোটানায় পড়ে গেলেন কিম নামজুন। তে কান্না মাখা মুখপানে তাকালেন। মেয়ে তার ফ্লোরে বসে লেহেঙ্গা দু হাতে মুঠো করে ধরে দাঁতে দাঁত চেপে কান্না দমানোর প্রয়াস চালাচ্ছে। যা হবার হবে, তা পরে দেখা যাবে। আপাতত বিয়েটা হোক। যদি ঝামেলা হওয়ারই থাকে তবে বিয়ের পরেই নাই দ্বিতীয়বার আবার সংসার ভাঙবে। ভাঙতে ভাঙতে একদিন তো তার মেয়েটা ভালো থাকবে, তবে সেটাই হোক। কিন্তু জাঙ্কুকের ভালোবাসার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তেকে সে ভালো রাখবে। কিম নামজুন বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তে আশার আলো উদ্দীপন চাহনিতে তাকালো তার বাবার দিকে। কিম নামজুন মেয়ের মনের ভাব বুঝলেন হয়তো। বলে উঠলেন, যা হবার হয়ে যাক। বিয়ের আসরে যেন মুখ দিয়ে না শব্দটা না বের হয়। আমি চাই না বিয়েটা ভাঙুক আর দুই পরিবারের মান সম্মান নষ্ট হোক। যা হবার তা তো হয়েই গেল, বাকিটা আর ধুলায় মিশিও না, নতুবা ভুলে যাব তুমি আমার মেয়ে। একবার সম্মান লুটিয়ে পালিয়ে বিয়ে করলে, আবার সম্মান লুটিয়ে ডিভোর্সের তকমা লাগিয়ে বাবার কাছে ফিরে আসলে। এবার অন্তত সম্মানটা রক্ষা করো। আমিও তো মানুষ নাকি, আমারও তো কষ্ট হয়। বাবাকে একটু বোঝো এবার। তে আশার আলো দপ করে নিভে গেল। দু চোখ বন্ধ করে নিল।
চোখের জল গাল বেয়ে অঝোর ধারে বেয়ে চললো। বাবার সাথে পা মিলিয়ে বেরিয়ে আসলো বিয়ের আসরে। বিয়ের আসরে পা ফেলতেই জাঙ্কুকের দৃষ্টিতে দৃষ্টি মেলল তের। জাঙ্কুকের আকুতি ভরা দৃষ্টি যেন তের আশাতেই তাকিয়েছিল দরজার পানে। যে মুখ থমথম করে দাঁড়িয়ে আছে ছেলের পাশে। উনি যখন বিয়ের আসর ছেড়ে ছেলেকে নিয়ে চলে যেতে চাইলেন, ওনার ছেলে নিজেই বাদ সেধেছিল। জিহবের কাছে ছেলের সুখটাই সব। এই জন্য এক্ষেত্রে মান সম্মানের বিষয়টা সরিয়ে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন। কিম নামজুন মেয়ের সাথে একান্ত কথা বলার জন্য বিয়ের আসর ছাড়ার অনুমতি চাইলে উনি নীরবে মেনে নিয়েছিলেন। বিয়ের সাথে আসা বরপক্ষ নিকট আত্মীয় স্বজনের কটু কথা, তুচ্ছ তাচ্ছিল্য সব মুখ বুঝে মেনে নিয়ে দাঁড়িয়েছিলেন। কিম নামজুন আসতেই উনি নিজের স্বভাব বজায় রেখে শুধালেন, বিয়েটা কি হবে আদৌ? নয়তো স্পষ্ট সব জানিয়ে দিন, আমরা বিদায় হতাম। কিম নামজুন সলজ্জিত ভাবে ক্ষমা চাইলেন, বললেন, আমার মেয়ের জন্য আপনাদের যথেষ্ট অপমানিত হতে হলো। মন থেকে ক্ষমা প্রার্থী আমি। দয়া করে আমায় ক্ষমা করে দিবেন। যদি অনুমতি দেন তবে বিয়ের কাজ এবার শুরু হোক। জাঙ্কুকের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তা জাঙ্কুককে দেখে আরো একবার বুঝলো তে। নিজেকে দেখে বুঝলো আর একবার। যখন ইয়োনোকে তার বাবা মানবে না বলে ইয়োনোর হাত ধরে পালিয়েছিল, এরপর ভেবেছিল বিয়ে যখন হয়েছে বাবা তো মানবেই। কিন্তু তার বাবা যে আঘাতটা অনেক বেশি পেয়েছিল, তার জেদ বজায় রেখে বিয়েটা আর মানেনি। তখন তে বুঝেছিল ভালোবাসায় অন্ধ হয়ে বাবাকে কত বড় আঘাত সে দিয়ে বসেছিল। আজ আবার বুঝলো জাঙ্কুককে দেখে। একবার ফিরিয়ে দেওয়ার পরও তার ভালোবাসা এক ফোঁটা কমতি দেখালো না তের প্রতি। আজ আবার এত অপমান করে ছাড়লো, তবুও বিয়ে না করে যেতে রাজি নয় জাঙ্কুক। জাঙ্কুকের মুখবাণী তাকিয়ে এসব ভাবতে ভাবতে ফের স্টেজে এসে বসলো তে। কিম নামজুনের হাত ধরে নিয়ে মেয়েকে বসিয়ে দিলেন স্টেজে। জাঙ্কুকও নিজের জায়গায় ফিরে গিয়ে বসলো। শুরু হলো বিয়ের কার্যক্রম। ইয়োনো এর মাঝে নীরব দর্শক হয়ে বসে রইল। বুকের মাঝে আগুনের মতো যেন অনুভূতিগুলো সব জ্বলতে লাগলো, যে আগুনে পুড়ে চলল তার মন। দীর্ঘশ্বাস ফেলে বিয়ের আসর ছাড়ার উদ্দেশ্যে উদ্যত হলো সে। তখনই তের ক্ষীণস্বর শোনা গেল, কবুল। শব্দটা যেন তীরের মতো এসে বুকে বিঁধল ইয়োনো। চোখ বন্ধ করে হাত মুষ্টিমেয় করে নিজেকে সামলানোর বৃথা প্রয়াস চালালো। আনমনে ভাবলো, আমি তোমায় বুঝতে পারিনি বলে আমায় ছেড়ে এসেছিলে তে। যে যন্ত্রণা একটা বছর পড়লাম, তার ছায়াও যেন তোমার উপরে না পড়ে। জাঙ্কুকের সাথে তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। এদিকে বিয়ের কার্যক্রম শেষ হওয়ার আনন্দে জোয়ার বয়ে গেল বিয়ের আসরে। তের দুই চাচা মিলে সবার মাঝে খেজুর বিলিয়ে দিতে শুরু করলেন। ইউনো আরেকবার তের দিকে এক পলক দেখে জোর কদমে পা চালিয়ে বিয়ের আসর ছাড়লো। তে তা এক পলক নিজেও দেখলো। জাঙ্কুককে ততক্ষণ এনে তার পাশে বসিয়ে দিয়েছে তার চাচাতো ভাই বোনেরা। চোখ নামিয়ে নিল তে। আনমনে ভাবলো, সব তো শেষই হয়ে গিয়েছে ইয়োনো। এখানে এসে এমন সিনক্রেট করার কি কোনো দরকার ছিল? ভোরবেলায় ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে উঠে বসলো তে। পরনে সুতি শাড়িটার আঁচল ঠিক করে চারপাশে তাকাতেই জাঙ্কুককে নজরে পড়লো খাটের অন্য মাথায়। মনে পড়লো রাত্রের কথা। বড় খাটটার প্রশস্ত এক মাথায় তে শুয়েছিল, অন্য প্রান্তে জাঙ্কুক। সম্পর্কের টানাপোড়েনে নতুন জীবনের সূচনায় হয়তো একে অপরকে মেনে নিতে সময় লাগবে। কথাটা একটু ভুল হয়ে গেল। একে অপরকে নয়, শুধু তেরই জাঙ্কুককে মেনে নিতে সময় লাগবে। জাঙ্কুক তো তেকে অন্ধের মতো ভালোবাসে, যার ফলে তার মতো ফুতলা মেয়েকে বিয়ে করতে পাগল হয়েছিল। কিন্তু জাঙ্কুক তার সবটুকু জানার পর আদৌ এই ভালোবাসাটুকু তার প্রতি জিয়ে রাখবে তো, পারবে তো সবকিছু মেনে নিতে? ভাবতে গিয়ে এমন একটা ভোঁতা কষ্ট মাথাচাড়া দিয়ে উঠলো তে। কপালের দুপাশে দু হাত চেপে ধরে বসলো। হাঁটু মুড়ে বসে হাঁটুর ভাঁজে মাথা গুজে দিল তে। অসহনীয় যন্ত্রণায় চোখ ফেটে জল আসতে চাইলো। কান্নারা ভেতরে দলা পাকিয়ে আসলো। ফুপিয়ে কেঁদে উঠল তে। জাঙ্কুকের ঘুম এমনি অনেক পাতলা, হালকা শব্দেও তার ঘুম ভাঙে। তের ফোপানোর শব্দে কিছু সময় কানে যেতে ঘুমটা ভেঙে আসলো তার। ড্রিম লাইটের আলোয় বিছানায় লাল সুতি শাড়ি পরিহিত রমণী তার স্ত্রী, আর সে ফুপিয়ে কাঁদছে। বাবাকে ছেড়ে এসেছে বলে কাঁদছে বোধহয়। জাঙ্কুক দু হাতে চোখ ডলতে ডলতে বলল, ঘুম কখন ভাঙলো?
গতকাল ক্লান্ত ছিল অনেক, এত তাড়াতাড়ি ওঠার প্রয়োজন ছিল কি আদৌ? জাংকুকের কণ্ঠস্বর কানে যেতে তে মাথা তুলে তাকালো। ততক্ষণ জাংকুক বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, লাইট জ্বালিয়ে দিল। তের দিকে তাকিয়ে আবার বলল, কান্নাকাটি ফুরালে ফ্রেশ হয়ে ফজরের নামাজটা পড়ে নাও, উঠেছি যখন। তে এক পলক জাংকুককে দেখেনি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মনে হলো গোসল করাটা জরুরি। ক্লান্ত শরীরটা আর চলছে না। গতকাল রাতে লেহেঙ্গা পাল্টে ফ্রেশ হয়ে শাড়ি পরে রাত্রে আল্লাহর জন্য সন্তুষ্টির নামাজটুকু পড়ে নেতিয়ে গেছে ঘুমের রাত। পা ঘুরিয়ে আলমারির পাশে পড়ে থাকা নিজের লাকেজ থেকে কাপড় বের করার উদ্দেশ্যে উদ্যত হতে জাংকুক বলে উঠল, গতকাল রাতে কি বলেছিলাম? তে বুঝলো না জাংকুকের কথা, ভুরু কুঁচকে তাকালো তার দিকে। জাংকুক নিজের আলমারি খুলে মিষ্টি কালারের একটি জামদানি শাড়ি বের করে বলল, এটা পরে নাও শাওয়ার নিয়ে। তে চুপচাপ জাংকুকের দেওয়া শাড়িটা হাতে নিল। মনে পড়লো জাংকুক তার জন্য সব রকমের কাপড় কিনে আলমারিতে গুছিয়ে রেখেছে। পুরো রুমটাই এমন ভাবে সাজিয়েছে যেন তার কোনো সমস্যা না হয়। গতকাল বিদায়ের পর শ্বশুর বাড়িতে পা দেওয়ার পর সব নিয়ম কানুন শেষে জাংকুকদের বোন আর ভাবিরা রুমে দিয়ে যায়। তার আধ ঘন্টা পর জাংকুক রুমে আসে। টুকটাক কথা জিজ্ঞাসা করলে ফ্রেশ হওয়ার কথা বলে। আলমারি থেকে তার জন্য শাড়ি বের করে দেয়। তারপর রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় জাংকুক তার জন্য কি কি রেডি করেছে। সে সব ভেবে দীর্ঘশ্বাস ফেলেতে নিজের রুমটাকে মিস করছে খুব। 1.5 বছর ধরে ভালোবেসে একটি সংসার তো সুন্দর করে গুছিয়ে নিয়েছিল, এখানে এই সম্পর্কে তো ভালোবাসা নেই। এই সংসার গুছিয়ে তুলতে পারবে তো? সে যে বড্ড খারাপ মানুষ, না ভালো মেয়ে হতে পেরেছে না কারো বউ। জেনে শুনে জাংকুকের জীবনটাও নষ্ট করে দিল। একটু জোর খাটিয়ে বিয়েটা ভেঙে দিলেই হয়তো সাময়িক অপমান হতো, তবে একটা সময় গিয়ে সবই বুঝতো তে ভুল করে। এত স্বার্থপর হলো সে, এই পরিণতির কি হবে ভাবতেই রুহ কাঁপলো তে। ফাঁকা ঢোক গিয়ে ভাবনা চিন্তা মাথা থেকে ঝেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। নতুন বউ যেহেতু শাড়ি পরেই বের হতে হবে। জাংকুক এতক্ষণ নিশ্চুপ ভাবে তেকেই দেখছিল। এক হাত আর এক হাতের সাথে কসলে বলে উঠল, ভাবিরা হয়তো রাতে কিছু হয়েছে কিনা এসব নিয়ে হাসি মজা করবে, প্লিজ একটু শান্তভাবে সামলে নিন। জাংকুক অস্বস্তি নিয়ে কথাগুলো বলল। তে শুনেও জবাব দিল না। শাওয়ার নিতে ঢুকে পড়লো ওয়াশরুমে। জাংকুক যেন হাঁপ ছেড়ে বাঁচলো। মেয়েটা এত শান্ত, এতগুলো কথা সে একাই বলে গেল, তবু টু শব্দ করলো না। এটা মেয়ে না রোবট? বিড়বিড় করে বলল জাংকুক। এরপর হাত পা ঝেড়ে আলসামি ভাঙার ভঙ্গিতে বারান্দার দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো জাংকুক। ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। জাংকুক বারান্দার গ্রিলে হাত রাখলো। ক্লান্ত অশান্ত মন কয়েকবার লম্বা শ্বাস নিল ভোরের নির্মল বাতাসে। চোখ বন্ধ করে এক হাত মুঠ করে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, অনেক ঝড় ঝাপটার পর আপনাকে পেয়েছি তে। আপনার নিজেকে এভাবে গুটিয়ে রাখা, নিজের সমস্যার জন্য নিজেকে আমার থেকে দূরে সরিয়ে রাখা, সবকিছুই আমি আর আল্লাহ চাইলে খুব দ্রুতই সমাধান করে ফেলবো। আমি সব জানিতে, সবকিছুই জানি। জেনে শুনে আপনাকে পাওয়ার জন্য ডেসপারেট হয়েছিলাম। এখন সেসবের মানও আমি রাখবো। সব ঝামেলা কাটিয়ে উঠি, আপনাকেও জানিয়ে দেব আমার অজানা কিছুই নয়। তবুও আমার আপনাকেই চাই, আপনার বিকল্প চাই না। আপনি ব্যতীত বেটার কাউকেই আমার চাই না। আমার আপনাকেই লাগবে, মানে আপনাকেই লাগবে। আর আপনাকে এত অবসাদে ডুবিয়ে দেওয়া ওই ইউনোকে এবার থেকে হাঁটতে হবে সব ক্ষেত্রে। ওর করা প্রতিটি অন্যায় শোধ আমি তুলব। এই ভোর সাক্ষী করে এটা আমার নিজের কাছে নিজেরই প্রমিস। কথাগুলো বিড়বিড় করে জাংকুক গ্রিলে কপাল থেকে নিজের রাগ সামলানোর চেষ্টায় নামলো। ইউনোর কৃতকর্মের কথা মনে আসতেই ইউনোকে খুন করার মতো জেদ চাপলো জাংকুককে। ইউনো যে তার বেস্ট ফ্রেন্ড ছিল এটা ভাবতেই নিজের প্রতি নিজেরই ঘৃণা জাগতে লাগে জাংকুকে। ভেজা কাপড়গুলো কোথায় মিলে দেব? এর গলার স্বরের কথাগুলো কানে আসতেই জাংকুক নিজের ধ্যান ভাঙল। পিছন ফিরে দেখে দেখে বলল, বারান্দায় এই যে দড়ি, আপাতত এখানেই মেলে দিন। কথাটুকু বলেই জাংকুক বারান্দা ছাড়লো। তেকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তাকালো না তের দিকে। এই মেয়েটা তাকে উপেক্ষা করে কষ্টকে বেছে নিয়েছিল। ভাবতেও তের উপর জেদ চেপেছিল জাংকুক। সে তো এত ভালো নয়,
যে তে তাকে কষ্ট দেবে, অবহেলা করবে, আর সে তা মুখ বুজে মেনে নেবে? অবহেলা করলে সেও তাকে বুঝিয়ে দেবে অবহেলা করার কষ্ট। তেকেও বুঝতে হবে সে এখন জাঙ্কুকের স্ত্রী, তাকে তার অতীত আঁকড়ে বসে থাকলে চলবে না। বাবার পায়ে অবধি পড়েছে সে তেকে নিজের করে পাওয়ার জন্য। এই সব কিছুর বিনিময় হিসেবে তেকে ভালোবাসা দিতেই হবে। রুমে এসে নিজের জন্য কাপড় বের করতে করতে এসব ভাবলো জাঙ্কুক। তে কাপড় মেলে দিয়ে এসে জাঙ্কুককে ভাবুক উদাসীন দেখে আনমনে ভাবলো, চঞ্চল মানুষটা আজকাল বেশ ভাবুক হয়েছে। এত কি ভাবে কে জানে, আগে তো এমন ছিল না। জাঙ্কুক কাপড় নিয়ে ওয়াশরুমে যাওয়ার আগে আগে তের দিকে তাকিয়ে বলল, যা খুশি হয়ে যা, নিজেকে ডিভোর্সি, ঘৃণিত, করুণার পাত্রী হ্যান ত্যান ভাবার একদম দরকার নেই। তুমি জীবন জাঙ্কুকের বউ, এটাই তোমার পরিচয়। আর আমার বউ হয়ে নিজেও একটা পরিচয় বানানোর জেদটা আনো দয়া করে। এভাবে মন মরা হয়ে ঘুরে বেড়ালে আমার থেকে খারাপ কেউ হবে না। তে শাসনের সুরে কথাগুলো বলে জাঙ্কুক ওয়াশরুমে ঢুকে পড়ল। কথাগুলোর মাঝে কিছু একটা ধমকানোর সুরও মেশানো ছিল। তে চমকালো। জাঙ্কুক তাকে শাসন করলো, এই বুঝি স্বামীর অধিকার? আচ্ছা, এমন শক্ত হয়ে কথাগুলো বলার কি কোনো দরকার ছিল? এই কেমন মানুষ বাপু, নতুন বউকে এভাবে ধমকায়? অদ্ভুত। বৌভাতের জন্য পার্লার থেকে বিউটিশিয়ান আনা হয়েছে তেকে সাজানোর জন্য। তারা তাদের কাজে ব্যস্ত, কিন্তু তের ধৈর্য হচ্ছে না বসে মুখে মেকআপ নামক রংচং মেখে সংসেজে থাকতে। জাঙ্কুককে বারবার বলেছে এসব যেন না হয়, সে সাধারণভাবেই সেজে নেবে। কিন্তু জাঙ্কুকের মায়ের আদেশ, বাড়ির নতুন বউ, সবার সামনে সাধারণভাবে তে যেন না আসে। অজ্ঞতা মেকআপ করতে বসতেই হলো তাকে। তের না হয় দ্বিতীয় বিয়ে, কিন্তু জাঙ্কুকের তো প্রথম বিয়ে, আর বাড়ির বড় সন্তান, সবার তো একটা আশা আছে। সেই বুঝে তে চুপ করে আছে। এমনি সে চুপচাপ শান্ত গোছের মেয়ে। এর মাঝে বিয়ের আসরে সিনক্রেট করে নিজের ওজনটা যেন নিজেই কমিয়ে ফেলেছে। একেই তো অস্বস্তি, তার উপরে এ বাড়িতে সবকিছু গাঁট হয়ে আছে। সবকিছু যে এ বাড়ির চর্চায় আছে তা গতকাল বাড়িতে প্রবেশ করার পরপরই টের পেয়েছিল। শাশুড়ির গম্ভীর মুখ জানান দিচ্ছিল এর প্রতি তিনি সন্তুষ্ট নন। সবকিছু শুধু ছেলের জেদের কাছে হার মেনে সহ্য করে নিচ্ছে। আর কোনো কারণ নেই যে তেকে মেনে নেওয়া যাবে। না আছে ক্লাস বলে শব্দ, না আছে তার মেয়ে, না আছে তের সাথে জাঙ্কুকের মেয়ে। ইউনো আর জাঙ্কুক দু বন্ধু মিলে কি নোংরা খেলাটাই না খেলেছিল, আর সেই ফাঁদে তেও আটকে গিয়েছিল। এত বোকা সে কি করে হলো, ভাবতেই তের নিজের উপরে জেদ চেপে গেল। ইউনো আর জাঙ্কুক কাকে নিয়ে খেলা খেললো, আর সে বোকার মতো না বুঝে ইউনোকে ভালোবেসে বাবাকে অবধি কষ্ট দিল। আর জাঙ্কুক এমন ভাব করে আছে যেন সে ইউনোর সাথে যে চ্যালেঞ্জ ছুড়েছে তার জীবনটা এলোমেলো করে দিয়েছে। বেমালুম সব ভুলে বসেছে। খোলাখুলি সবকিছু নিয়ে কথা বলতে হবে জাঙ্কুকের সাথে। এত লুকোচুরি করে তো সম্পর্ক করা যায় না, মনের বন্ধনও হবে না। নামহীন সম্পর্কের মানে হয়। কিন্তু ইউনো কেন এভাবে তার মন নিয়ে খেললো? তে স্পষ্ট মনে আছে সে যখন ইন্টার প্রথম বর্ষে উঠলো, কলেজ শেষে বাসায় ফিরছিল সে। বাবা অসুস্থ ছিল। বাবার চিন্তায় হাঁটতে হাঁটতে রাস্তা পার হওয়ার সময় দুদিকে মন দিয়ে খেয়াল করেনি। একবার দেখলো গাড়ি নেই তেমন, সেই সুযোগে পার হতে ধরে। আর একটু তাহলে রাস্তায় উঠে যাবে। হুট করেই তার সামনে একটি বাইক এসে জোরে ব্রেক কষে। তে ভয়ে পান পাখিটা তখনই উড়াল দেয়। এমতো অবস্থায় চোখ বন্ধ করে হাত মুষ্টি করে কলেজের অ্যাপ্রন দু হাতে মুষ্টি করে দাঁড়িয়েছিল। মুখের সামনে কারো হাতের চুটকি বাজানোর শব্দে পিটপিট করে চোখ খুলেছিল তে। চোখ খুলতেই সামনে বেশ লম্বা সুস্বাস্থ্যের অধিকারী জাঙ্কুককে দেখে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল তে। আর জাঙ্কুক না দেখে শুনে রোড পার হতে না পারার কারণে তেকে বকেই যাচ্ছে। সেই বকাবকির হাত থেকে তেকে বাঁচিয়েছিল ইউনো। ইউনোর কথাবার্তায় মুগ্ধ করেছিল তেকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে একবার বকারত জাঙ্কুককে দেখছিল তো আর একবার থামানো ইউনোকে দেখছিল। অবশ্য তখন তাদের পরিচয় জানতো না তে। জাঙ্কুককে থামাতে ইউনো জাঙ্কুককে টেনে নিয়ে বাইকে বসিয়ে সেদিনের মতো শাসা করে চলে যায়। ঘটনার আকস্মিকতায় তে হতভম্ব হয়ে তাকিয়েছিল শুধু। এরপর কেটে যায় 2টা বছর। তে
এইচএসসি শেষ করে ভার্সিটিতে ভর্তি হলো। সেইখানেই তখন জাংকুক আর ইয়োনো পড়াশোনা করত। দুজনেই অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্ট। সেবা ভার্সিটিতে পা রাখার প্রথম দিনেই তে মুখোমুখি পড়েছিল ওদের দুজন। 2 বছর পরে আকস্মিক তাদের সামনে পড়ে ইতস্তত বোধ করছিল তে। জাংকুক তাকে ভার্সিটির গেটে ঢুকতেই চুটকি বাজিয়ে সামনে ডেকে নেয়। ডেকে বলেছিল, এই তুমি সেই গর্দভ মেয়েটা না যে আমার বাইকের সামনে পড়েছিলে? সিনিয়রদের সামনে গর্দভ বলায় অপমানে তের মুখটা থমথমে হয়ে গিয়েছিল। সাথে অবাকও হয়েছিল এই ভেবে যে 2 বছরেও ওরা তাকে ভুলেনি। কি করে সম্ভব মনে রাখা? জাংকুক যখন তাকে র‍্যাগ দিতে ব্যস্ত, ইয়োনো তখন আগেরকার দিনের মতো সেদিনও বাঁচিয়ে নিয়েছিল। ইয়োনোর এই বারবার তাকে বাঁচিয়ে নেওয়ার মাঝে তার প্রতি এক প্রকার মুগ্ধতা খুঁজে পেয়েছিল তে। আর জাংকুক তার প্রতি জমেছিল এক আকাশ পরিমাণ ক্ষোভ, যার ফলে সে জাংকুকের ভালোবাসা বুঝতে পারেনি। আর যার প্রতি জমেছিল আস্থা, সে কি সুন্দর করে বিয়ের পর বলেছিল তেকে ভালোবাসার জালে জড়িয়ে বিয়ে করার জন্য পেয়েছিল লাখখানেক টাকা। আর ইয়োনো টাকার জন্য সব করতে পারে। তে শুধু এটা জানতে পারেনি তাকে নিয়ে এত বড় বাজে পরিকল্পনা কে করলো। কিন্তু ইয়োনোর মতে মানুষটা জাংকুক। যদি জাংকুকই হবে তবে তার প্রতি জাংকুকের যে ভালোবাসা দেখতে, সেসবের মূল্য কি ইয়োনোকে টাকা দেওয়ার মাধ্যমে চুকিয়েছিল জাংকুক? সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পেল না তে। ম্যাম, আপনার সব কমপ্লিট। কাইন্ডলি একটু আয়নায় নিজেকে দেখে নিন। দেখুন কোনো কমতি আছে কিনা, থাকলে জানান, আমরা ঠিক করে দেব। বিউটিশিয়ানদের মাঝে একজনের কণ্ঠ কানে যেতে ভাবনার রাজ্য ছেদ ঘটল তে। দৃষ্টি মেলল আয়নার প্রতিবিম্বে নিজের দিকে। ভেবেছিল মেকআপের স্তূপে তাকে বড্ড বাজে দেখাবে। না, তা হয়নি, বরং সিম্পল একটা লুক। তাকে বেশ ভালোই লাগছে। তে যখন ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছিল, তখনই তার শাশুড়ি মা রোজ আহমেদ তার রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। আয়নায় শাশুড়ির চেহারা স্পষ্ট দেখল তে। ওনার শীতল চাহনি লক্ষ্য করে অস্বস্তিতে গাঢ় হয়ে রইল সে। মাথাটা নিচু করে নিল তে। রোজ এসে তের পাশে দাঁড়িয়ে থুতনিতে আঙুল রেখে মুখ উঁচু করে ধরে বলল, রূপ তো মাশাআল্লাহ, এই রূপ দিয়ে আমার ছেলের মাথাটা নষ্ট করেছিলেন তাই তো? তে জানতো নিত্য নতুন এমন অনেক কথার সম্মুখীন হবে সে, তাই কথাটা গায়ে মাখলো না। তবে মনে মাখলো ভীষণ করে। কিন্তু দোষ তো তার আছেই, তাই সেসব পাত্তা দিল না। কিন্তু কিঞ্চিত অপমান বোধ করলো তে, কারণ রুমে বাইরের মানুষ উপস্থিত। রোজ ভুরু কুঁচকে তাকালো তের দিকে। শান্ত মেয়েটার মুখে অজস্র মায়া। এই মায়ায় জড়িয়ে গেলে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করা দুষ্কর হয়ে পড়বে। তিনি হাতের ইশারায় রুম থেকে উপস্থিত সকলকে চলে যেতে বললেন। ওনার ইশারা বুঝে সবাই রুম ছাড়লো। সবাইকে আচমকা রুম থেকে বের করে দেওয়ায় তে চমকালো। তাকে একা পেয়ে কঠিন কিছু শোনানোর প্রস্তুতি চলছে নাকি রোজের মনে। সে সরাসরি দৃষ্টি ফেললো ওনার দিকে। চিকন ঠোঁট দুটো নাড়িয়ে শুধালো, আপনি কি কিছু বলতে এসেছেন? হ্যাঁ, ধরতে পারো তাই, তবে ওয়াদা করতে হবে তোমায়। তে আরো এক দফা চমকালো। ওয়াদা? কিসের ওয়াদা করাবেন উনি তাকে দিয়ে? সে কম্পিত কণ্ঠে বলল, কি কি ওয়াদা? যা বলবো আমাদের দুজনের মাঝেই রাখবে, নতুবা এই বাড়ি থেকে তোমায় বের করে দিতে দুবার ভাববো না আমি। ইয়োনোর মুখোমুখি বসে আছে তে আর জাংকুক। কিছু বিষয় পরিষ্কার হওয়া জরুরি, যে কারণে আজ তারা মুখোমুখি বসা। দেখতে দেখতে কেটে গেছে 2টা বছর। পরিবর্তন হয়েছে অনেক কিছুরই। এত কিছুর মাঝে সব স্বাভাবিক হলেও হয়নি শুধু জাংকুক এবং তের সম্পর্ক। এই সম্পর্কের মাঝে দেয়াল কি ইয়োনো? এই চিন্তা থেকেই জাংকুক আজ ইয়োনোর মুখোমুখি। তে এবং জাংকুকের বিয়ের পরপরই ইয়োনো তাদের মাঝ থেকে সরে যেতে নিজেকে জেলা ছাড়িয়ে নিরুদ্দেশ হয়েছিল। আজকেই শহরে ফিরল সকালে। সে খবর জাংকুকের কানে যেতেই সে ইয়োনোর সাথে দেখা করার প্ল্যান করে ফেলে, সাথে তেকেও আনে। তার মাঝের দূরত্বটা এবার ঘোচানো দরকার। তিনজনের মাঝে যখন পিনপতন নীরবতা চলছে, তখন ওয়েটার এসে তাদের সামনে কফি রাখে। ইয়োনো কফির মগে চুমুক দিতে দিতে শুধায়, থামের বসে থাকার জন্য ডেকেছিস তোরা? না, গুরুত্বপূর্ণ কথাও আছে। জাংকুক কাঠগলায় উত্তর। তে নড়ল না, চলল না, কফির মগও নিল না। সে তাকিয়ে তাকিয়ে দু বন্ধুকে দেখছে।
ইউনো এবার কফির মগে আরেকবার চুমুক বসিয়ে বলল, কি গুরুত্বপূর্ণ কথা, ঝটপট বলে ফেল, আমার সময় নেই। রাতের বাসে আবার চলে যাব যেখানে ছিলাম। আমার আর তের মাঝে যেন দূরত্বের দেয়াল থাকে, এই জন্য তের মাথায় আমার নামে ভুলভাল কথা ঢুকিয়ে তা যেন মিথ্যে প্রমাণ করতে না পারিস, সেজন্য তুই শহর ছেড়ে এমন জায়গায় গিয়ে ঘাপটি মেরেছিলিস যাতে আমি আমার সব পাওয়ার দিয়েও তোকে খুঁজে না পাই আর খবর জানতে না পারি, তাই না? ধরতে গেলে তাই। আমার টাকার দরকার ছিল, সেজন্য তুই তের মাথায় এটা ঢুকিয়ে দিবি আমি তোকে ডেয়ার দিয়েছিলাম তের সাথে ভালোবাসার নাটক করে তাকে বিয়ে করে একটা সময় গিয়ে ছেড়ে দিবি, এমন কথা কি আমাদের মাঝে কখনো হয়েছিল? না। ইউনোর গা ছাড়া ভাবে উত্তর। তে এবার নড়ে চড়ে বসলো। ইউনো যখন তার থেকে মুক্তি চেয়েছিল কারণ হিসেবে এটাই তো উপস্থিত করেছিল, তবে আজ কেন কথা বলছে? 3টা বছর পর এই সত্যিটা জানানোর দরকার কি ছিল? জাঙ্কুককে সে কাছে ঘেঁষতে দেয় না, ভালোবাসে না, এটাই। জাঙ্কুকের ভালোবাসায় যে এই 2টা বছর তে দুর্বল হয়নি বিষয়টা এমন নয়, হয়েছে। সে জাঙ্কুকের প্রতি দুর্বল কিন্তু কখনো প্রকাশ করেনি। তে অসহায় চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক এক পলক তেকে দেখে নিয়ে ইউনোর দিকে তাকালো, বলল, তাহলে তোর আর তে ডিভোর্সের সময় এই সস্তার বাহানা কেন দিয়েছিলি? তোর মায়ের কথায়। জাঙ্কুক থমকালো। তার মায়ের কথায়? মানে কি কথাটা? জাঙ্কুক প্রশ্নোত্তর চাউনিতে তাকাতেই ইউনো নিজেই বলল, তেকে আমি তুই দুজনেই একসাথে পছন্দ করে ফেলি। সমস্যা এক জায়গায়, আর্থিকভাবে হোক বা অন্য কোনো ভাবে তুই আমার থেকে সর্বক্ষেত্রে এগিয়েছিলি এবং এখনো আছিস। সহজভাবেই হোক তুই তের প্রতি ভালোবাসা প্রকাশ করলে ও গলে যেত, কিন্তু তুই ওর প্রতি ভালোবাসা প্রকাশ না করে তোর মাকে বলেছিলি। তোর মা তের সব ডিটেইলস জেনে আমায় বলেছিল যেন আমি তেকে ভালোবাসায় জড়িয়ে নিয়ে বিয়ে করে নিই আর তোকেও নি তের সাথে বিয়ে দেবে, কিন্তু তোকে সব দিক থেকে তের যোগ্য হওয়ার কথা বলে পাঠিয়ে দিলেন কানাডায়। আমার রাস্তা ক্লিয়ার। আমার তেকে ভালো লাগতো, কিন্তু তোর মতো ভালোবাসা আসতো না যে সারা জীবন সহ্য করতাম। ওকে তোর জীবন থেকে সরানোর বিনিময়ে তোর মায়ের থেকে অনেক টাকা পাই, তোদের থেকে তের বাবার আর্থিক কমতি, তের মা না থাকার বিষয়টা। তোর মা তোর জন্য বেস্ট একজনকে চেয়েছিলেন। তের সাথে বিয়ে হলে না পাবি জামাই আদর, না হবে একটা ভালো সম্পর্ক, কারণ বিয়ে মানেই তাদের দুজনের বিয়ে নয়, দুটি পরিবারের মাঝে একটি আত্মীয়তা, মানে আত্মার এক সম্পর্ক। এদিকে তের প্রতি আমার গভীর ভালোবাসা না থাকায় ওর প্রতি বিরক্ত এসেছে 1.5 বছরে। কেমন যেন অসহ্য লাগতে শুরু করে। তোর মা বলেছিল সারা জীবন থেকে সহ্য করলে উনি আমায় সবসময় টাকা দেবেন, একটা সুখের জীবন পাবো। মা বাবাহীন আমার লোভ জেগেছিল, কিন্তু তেকে সহ্য করতে পারলাম না। ওর আদর যত্ন ভালোবাসা ভালো লাগেনি। ওর ভিতরে নানান অসুস্থতা, রক্তশূন্যতা, মাইগ্রেন, শ্বাসকষ্ট, নাক গলা, একটু কিছু হলেই ডাস্ট অ্যালার্জি, পিরিয়ডের প্রবলেম, সব মিলিয়ে ডাক্তারের কাছে ছুটতে ছুটতে আমি বিরক্ত হয়ে বেরিয়ে আসতে চাই এই সম্পর্ক থেকে। সম্পর্ক আর আগাতে পারবো না, এটা তোর মা জানার পর বলে দিলেন তের কান ভারী করতে, তোর নামে যেন বিষ ঢালি, কারণ তোর ওকে পাওয়ার জন্য পাগলামি তখনও ছিল। তে যেন তোকে একসেপ্ট না করে সেই ব্যবস্থাই যেন করে দিই। আমি আমার কাজ অলরেডি ডান কর, তোর সম্পর্কে অনেক খারাপ কথা বলে ওর মন বিষিয়ে দিই যেন ও কখনোই তোকে মেনে নিতে না পারে। কিন্তু এখন তের যাতনায় আমি মরে যাচ্ছি, মিস করি ওকে খুব, থাকতে পারছি না। এখন মনে হচ্ছে খুব করে ওসব দিন ফিরে আসুক। সব স্মৃতি থেকে পালাতে চলে গিয়েছিলাম নিজের ইচ্ছে মতো এক জায়গায়, চাকরি করি, ঘুরি ফিরি, ব্যাস। কিন্তু যে অন্যায়টা আমি করেছি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, জানি তা। এসব জানানোর কথা আমার আর তোর মার মাঝে হয়নি, কিন্তু না জানিয়ে শান্তি হচ্ছিল না, তাই জানিয়ে গেলাম। তোরা আমায় ক্ষমা করে দিস, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। ইউনো একদমই কথাগুলো বলে উঠে চলে যায়। যাওয়ার সময় কফির বিলটা মিটিয়ে দিয়ে তে এবং জাঙ্কুককে এক পলক দেখে নেয়। জাঙ্কুক নিজের মায়ের ব্যাপারে এসব শুনে শখে একদম পাথর বনে গেছে। তে ফুপিয়ে কেঁদে ওঠে। সে তো ইউনোকে সত্যি ভালোবেসেছিল, ইউনো তাকে এভাবে ঠকিয়ে কি সুখ পেল?
তিনটা জীবন এলোমেলো। তের মনে পড়লো বউ ভাতের দিন তের শাশুড়ি তাকে দিয়ে ওয়াদা করিয়েছিল যেন সে জাঙ্কুককে তার কাছে ঘেঁষতে না দেয়। তে না ভেবে সেদিন শাশুড়ির কথায় সায় দেয়। ফলাফল জাঙ্কুক আর তার দূরত্ব। আজ সব বুঝলো। উপরে তার শাশুড়ি মা সব মেনে নিলেও মন থেকে মানেননি তাকে। জাঙ্কুক নিজেকে সামনে নিয়ে তেকে থামানোর জন্য বলে, এ তুমি কেমন তুমি বলো তো? একবারও আমায় ভালোবাসলে না, বিনা দোষে দোষী বানিয়ে দূরে রাখলে। তোমার পিরিয়ডের সমস্যা ছিল বলে বেবি কনসেপ্ট নিয়ে তোমার বিভিন্ন কমপ্লিকেশন ছিল। এটাই তো জানতাম আমায় বিয়ে না করার কারণ। কিন্তু আমার সম্পর্কে এতটা বাজে ধারণা কেন পোষণ করেছিলে তে? আমায় বিশ্বাস করতে এত কষ্ট কেন হতো তোমার? আজ তো সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার। ভালোবাসবে না আমায়? তে জল টুপ টুপ চাহনিতে তাকিয়ে জাঙ্কুকে দিই। জাঙ্কুক যখন তার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হতো, তে বলতো জাঙ্কুক তো ইউনোর সাথে মিলে তার জীবন নষ্ট করেছে। আজ তো সব সত্যি সামনে এলো। নিজের ভুলের ক্ষমা পাবে সে? কফি শপের এক কর্নারে থাকায় মানুষ না থাকায় তে শাশুড়িকে দেওয়া মিথ্যে মোড়ানো ওয়াদা ভুলে ঝাঁপিয়ে পড়লো জাঙ্কুকের বুকে। কেঁদে বলল, বাসবো, ভালোবাসবো, নিজের সবটা দিয়ে ভালোবাসবো। জাঙ্কুকের ঠোঁটে ফুটে উঠলো আলতো হাসি। অবশেষে নিজের ভালোবাসাকে নিজের করে পেল। অনেক ভালোবাসি তোমাকে, কোনোদিনও কষ্ট পেতে দেব না, শুধু একটু ভালোবাসা দিও আমাকে। জাঙ্কুকের সাথে যেমন তার আপন মানুষ মা আর বেস্ট ফ্রেন্ড বিশ্বাসঘাতকতা করেছে, তেমনি আমাদের জীবনেও আমাদের আপন মানুষরাই কিন্তু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। তাই সবাইকে বিশ্বাস করো, কিন্তু অন্ধের মতো নয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।